গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আগাথা ক্রিস্টির থ্রিলার উপন্যাস দ্য আনএক্সপেক্টেড গেস্ট। আজ দ্বিতীয় পর্ব। আচ্ছা, কি একটা রাস্তা যেন আছে বলছিলেন না? কি সেটা? আত্মহত্যা বলে চালিয়ে দেবেন রিচার্ডের মৃত্যুকে? লাস্টের দিকে আবার তাকালো স্টারকোয়েডার। না, মাথা নাড়ল সে। করা যাবে না কাজটা, কারণ আত্মহত্যা বলতে হলে যেসব আলামত দরকার সেসব নেই এখানে। আবারও কিছুক্ষণ তাকিয়ে থাকলো লাশের দিকে। আপনার স্বামী ডানহাতি ছিলেন মনে হয়? হ্যাঁ। তাহলে একটু খেয়াল করে দেখুন, যে অ্যাঙ্গেলে গুলি লেগেছে তার কপালের বাঁ দিকে, সেভাবে নিজেকে গুলি করতে পারেন একজন ডানহাতি। আর করলেও ব্যাপারটা খুব অস্বাভাবিক হয়ে যায়। আরও কথা আছে, আত্মহত্যা করার জন্য কেউ যখন নিজের কপালে রিভলভার ঠেকিয়ে গুলি করে, প্রচণ্ড তাপে তার কপালের চামড়া কিছুটা ঝলসে যায়। কিন্তু আপনার স্বামীর ক্ষতস্থান বা সেটার আশেপাশের চামড়ায় সেরকম কোনো লক্ষণ নেই। কিছুক্ষণ চুপ করে থাকলো স্টারকোয়েডার, তারপর আবার বলতে লাগলো, না, আমি নিশ্চিত কিছুটা দূর থেকে গুলি চালানো হয়েছে আপনার স্বামীর উপর, এবং পুলিশও বুঝতে পারবে সেটা। কাজে আত্মহত্যা বাদ। তবে আমরা যদি বলি দুর্ঘটনা, তাহলে মোটামুটি কাজ চালানো যেতে পারে। হাজার হোক, গুলি ভর্তি একটা রিভলভার দিয়ে দুর্ঘটনা ঘটে যেতেই পারে যে কোনো সময়। লরা কোনো মন্তব্য করল না। স্টারকোয়েডারের মাথায় কি ঘুরপাক খাচ্ছে বুঝবার চেষ্টা করছে সে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো স্টারকোয়েডার, তারপর আবার বলতে লাগলো, মনে করুন আজ রাতে আমি এখানে এসেছি, ভুল করে ঢুকে পড়েছি এখানে। ফ্রেঞ্চ উইন্ডোর দিকে এগিয়ে গেল, লরার দিকে ঘুরে অন্ধকারে হাতড়ে বেড়ানোর ভঙ্গি করছে। রিচার্ড ভাবলেন আমি একটা চোর, সঙ্গে সঙ্গে আমাকে গুলি করলেন তিনি। কিন্তু যে কোনোভাবেই হোক ফসকে গেল সেটা। গুলি করায় তার হাত যতই পাকা হোক না কেন, তাড়াহুড়ো করতে গিয়ে নিশানা ফসকাতে পারে না? পারে। তাছাড়া তিনি ততক্ষণে অনেক মদ গিলে ফেলেছেন। যা হোক, গুলির শব্দ শোনা মাত্র হুইল চেয়ারের দিকে ছুটে এলাম আমি, থাবা মেরে রিভলভারটা নিয়ে নিলাম তার হাত থেকে। কি বলতে চান আপনি? থাবা মেরে যখন রিভলভারটা নিচ্ছেন, তখন ধস্তাধস্তির কারণে চাপ লেগে যায় ট্রিগারে, তারপর যা হওয়ার হয়েছে? হ্যাঁ, বলে চুপ হয়ে গেল স্টারকোয়েডার। কি যেন ভাবছে আবারও। না, কাজ হবে না এতেও। অত কাছ থেকে গুলি যে খাননি আপনার স্বামী, সেটা বুঝে ফেলবে পুলিশ। অন্য কোনোভাবে চিন্তা করা যাক তাহলে। থাবা মেরে মিস্টার ওয়ারউইকের হাত থেকে নিয়ে নিলাম রিভলভারটা, তারপর চট করে সরে গেলাম দূরে। তারপর গুলি করলেন রিচার্ডকে। কিন্তু কেন কেন আপনি গুলি করতে যাবেন হুইল চেয়ারে বসে থাকা প্রায় পঙ্গু একটা মানুষকে? দীর্ঘশ্বাস ফেলল স্টারকোয়েডার। ঠিকই বলেছেন, কেন আমি গুলি করতে যাব আপনার স্বামীকে? একই কথা জিজ্ঞেস করবে পুলিশও। তার চেয়ে ভালো থাবা দিয়ে পিস্তল কেড়ে নেয়া আর ধস্তাধস্তি বাদ। আসুন, যা ঘটেছে চেষ্টা করে দেখি সেটারই অন্য কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাঁড় করানো যায় কি না। মানে আমরা দুজনই মেনে নিই খুন করা হয়েছে আপনার স্বামীকে। খুন, তাতে কোনো সন্দেহ নেই। এবং বাইরের কেউ করেছে কাজটা, মানে খুনি ক্যাসেল হাউসের কেউ না। ধরে নেই এক বা একাধিক লোক জড়িত আছে সেটার সঙ্গে। এগিয়ে গিয়ে ফ্রেঞ্চ উইন্ডোর বাঁ দিকের পর্দাটা আবার তুলল স্টারকোয়েডার। আর এবং ডব্লিউ অক্ষর দুটো দেখছে। কিছুক্ষণ পর বলল, আচ্ছা, আমরা যদি মিস্টার ওয়ারউইকের একজন শত্রুকে কল্পনা করে নিই, তাহলে কেমন হয়? শত্রু? হ্যাঁ, শত্রু। স্বীকার করছি নাটকীয় হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু চেষ্টা করি দেখি না শেষ পর্যন্ত কি হয়। ঠিক আছে। নরফোকে যখন থাকতেন আপনি বলেছেন আপনার স্বামীর কারণে আপনাদের ওপর অনেকেই বিরক্ত ছিল, আপনার প্রতিবেশীরা, ঠিক না? হ্যাঁ, ঠিক। একবার এক মহিলাকে ভয় দেখানোর জন্য গুলি করেছিলেন আপনার স্বামী, এবং সে কারণে পুলিশ পর্যন্ত এসেছিল আপনাদের বাসায়। মাথা ঝাঁকালো লরা। গুলি করে প্রতিবেশীদের পোষা প্রাণীও হত্যা করেছেন তিনি। হ্যাঁ, এরকম একটা লোকের শত্রু থাকা কি খুব স্বাভাবিক না? হ্যাঁ, স্বাভাবিক, স্বীকার করল বটে। তারপরেও অনিশ্চয়তার ছোঁয়া আছে লরার নিচু কণ্ঠে। কিন্তুগুলো আপাতত দূরে সরিয়ে রাখি আমরা। রিচার্ডের শত্রুদের ব্যাপারে যা যা জানুন সব বলুন আমাকে। আসুন, আমি আপনাকে কিছুটা সাহায্য করি। 1 নম্বর, জেলির মতো দুলতে থাকা মোটা পাছাওয়ালা সেই মহিলা যাকে ভয় দেখানোর জন্য গুলি করেছিলেন আপনার স্বামী, আমার ধারণা এখনও নরফোকেই থাকে সে। যদি বলি বদলা নেওয়ার জন্য আজ এখানে এসেছিল মহিলাটা, তাহলে আমি বলবো প্রতিশোধের নেশায়
নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছিল ওর। তা না হলে নরফোক থেকে এত দূরে এই ওয়েলসে আসতে যাবে কেন? তাহলে আর কে, আর এমন কে আছে যার মনে আক্রোশ ছিল বা আছে আপনার স্বামীর বিরুদ্ধে? চিন্তায় পড়ে গেছে লরা। একই সঙ্গে দ্বিধার ছাপ পড়েছে ওর সুন্দর চেহারায়। কিছুক্ষণ পায়চারি করে বেড়ালো সে, তারপর থেমে দাঁড়িয়ে একটা একটা করে খুলল ওর জ্যাকেটের সবগুলো বোতাম। এত শীতেও গরম লাগছে মনে হয়। বছরখানেক আগের কথা। একটা মালি ছিল এই বাড়িতে। বলতে গেলে বিনা কারণে লোকটার চাকরি খায় রিচার্ড, এবং বেচারাকে কোনো রেফারেন্স দিতেও অস্বীকৃতি জানায়। এতে ভীষণ ক্ষেপে যায় লোকটা। মুখে যা আসে তাই শুনিয়ে দেয় রিচার্ডকে, এমনকি প্রাণনাশের হুমকিও দেয়। তাই নাকি? সে কে? স্থানীয় কেউ? হ্যাঁ, স্থানীয়ই বলা চলে। এখান থেকে মাত্র 4 মাইল দূরে থাকে। জ্যাকেটটা খুলে ফেলল লরা, নামিয়ে রাখল সোফার একটা হাতলের ওপর। ভ্রু কুঁচকাল স্টারকোয়েডার। কেন যেন মনে হচ্ছে ওই মালি লোকটাকে ঠিক ফাঁসাতে পারবো না। মনে হচ্ছে খোঁজ নিলে দেখা যাবে চমৎকার কোনো অ্যালিবাই ওর আছে। কেউ না কেউ ওর হয়ে সাফাই গাইবে, বলবে সারা রাত নিজের বাসাতেই ছিল সে। আর যদি অ্যালিবাই নাও থাকে, শুধু হুমকি ধমকি দেওয়ার অপরাধে একজন গরিব মানুষকে ফাঁসিয়ে দেওয়াটা মহা অন্যায় হবে। তার চেয়ে ভালো অন্যভাবে চেষ্টা করে দেখি। মিস্টার ওয়ারউইকের সঙ্গে অনেকদিন ধরে আছেন আপনি। তার অতীতকালের কোনো ঘটনা মনে পড়ে? এমন কি হতে পারে না যে কোনো না কোনো সূত্র অবশ্যই তার আছে? যে লোককে খুঁজে বের করাটা মোটামুটি অসম্ভব একটা কাজ। আবারও পায়চারি করতে শুরু করলো লরা, তবে এবার আগের চেয়ে ধীর গতিতে। দেখে মনে হচ্ছে মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে সে। আপনার স্বামীর বাঘ ভালুক শিকারের দিনগুলোর কথা মনে পড়ে? কারো সঙ্গে কি কোনো ঝামেলা হয়েছিল তার? কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, কত জায়গায় তো আছে। এমন কোনো জায়গা যেখানে আইনের শাসন বলে তেমন কিছুই নেই, যেখানে পুলিশ চাইলেই চট করে কিছু করতে পারে না? ভাবছি, কিন্তু সেরকম কিছু মনে পড়ছে না। বলেন কি? এত বাজে ব্যবহার করতেন আপনার স্বামী, তারপরে পরিবারের বাইরে কারোর সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না তার? লোকটার বিরুদ্ধে আক্রোশ ছিল না এই দুনিয়ার একটা মানুষেরও? যদি তাই হয়, তাহলে বলতে বাধ্য হচ্ছি একটা ফেরেস্তার সঙ্গে এতদিন ঘর করেছেন আপনি। পায়চারির গতি বেড়ে গেল লরার। ভ্রু কুঁচকে ফেলেছে সে। জোর চেষ্টা চালাচ্ছে মনে করার। ওই মালি লোকটা বাদে আর কেউ কি কোনো হুমকি দেয়নি আপনার স্বামীকে? ফালতু কোনো হুমকির কথা বলছি না আমি, বরং এমন কারো কথা বলছি যে লোক সুযোগ পেলে অবশ্যই কোনো না কোনো ক্ষতি করতে চেষ্টা করত মিস্টার ওয়ারউইকের। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল লরা, মুখ তুলে তাকালো স্টারকোয়েডারের দিকে। মনে পড়েছে, কত আগের ঘটনা, ভুলে গিয়েছিলাম। কি? রিচার্ডের বিরুদ্ধে আক্রোশ থাকতে পারে এরকম একজন লোক ছিল, কারণ ওই লোকের বাচ্চা ছেলেটাকে গাড়ি চাপা দিয়েছিল রিচার্ড। লরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্টারকোয়েডার। একটা বাচ্চাকে গাড়ি চাপা দিয়েছিল রিচার্ড? প্রশ্নটা উঁচু গলায় হয়ে গেছে বুঝে উত্তেজনা দমন করে আবার বলল, কবে? বছর 2 আগে। আমরা তখন নরফোকে থাকি। বাচ্চাটার বাবা তখন সাংঘাতিক হুমকি দিয়েছিল রিচার্ডকে। তুলে বসে পড়ল স্টারকোয়েডার। এতক্ষণ একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। যা হোক, ঘটনাটার ব্যাপারে যা যা মনে পড়ে আপনার সব বলুন আমাকে। কিছুক্ষণ কি যেন চিন্তা করল লরা, তারপর বলতে শুরু করল, ক্রোমার থেকে গাড়ি চালিয়ে ফিরছিল রিচার্ড। তখন স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি গিলে ফেলেছে। অবশ্য ঘটনাটা ওর জন্য নতুন কিছু না। ছোট্ট একটা গ্রামের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়ি চালাচ্ছিল, প্রতি ঘন্টায় 60 মাইল গতিতে। একটা সরাইখানাকে যখন পাশ কাটাচ্ছে, তখনই ঘটে দুর্ঘটনাটা। সরাইখানার ভেতর থেকে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে একটা বাচ্চা ছেলে। মুহূর্তের মধ্যে চাপা পড়ে রিচার্ডের গাড়ির নিচে এবং প্রায় সঙ্গে সঙ্গে মারা যায়। আপনার কথা শুনে আমার আশ্চর্য লাগছে। চোখের সামনে আপনার স্বামীর লাশ দেখতে পাচ্ছি হুইল চেয়ারে। একটু আগে আপনি বললেন তিনি ছিলেন প্রায় পঙ্গু, অথচ এখন বলছেন দুর্ঘটনাটা যখন ঘটে তখন গাড়ি চালাচ্ছিলেন তিনি। হ্যাঁ, চালাচ্ছিল। কিভাবে সম্ভব হলো সেটা? প্রথম কথা, সিংহের কামড়ে রিচার্ডের একটা পা ভীষণ ক্ষতিগ্রস্ত হলেও আরেকটা পার প্রায় কিছুই হয়নি। 2, ওর হাত দুটো সম্পূর্ণ অক্ষত এবং আগের মতোই কর্মক্ষম ছিল। 3, গাড়ি যাতে চালাতে পারে সেজন্য মেকানিককে দিয়ে গাড়ির কন্ট্রোল মেকানিজমে বিশেষ পরিবর্তন করিয়ে নিয়েছিল সে। যদি মদ না খেত, তাহলে ওর ড্রাইভিং দেখলে কারো বুঝবার সাধ্য ছিল না যে একটা পা। তারপর মানে
মানে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালানো অবস্থায় কাউকে গাড়ি চাপা দিয়ে মারলে সেটা হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে। পুলিশ কিছু বলল না রিচার্ডকে? তদন্ত হয়েছিল, কিন্তু কেমন যেন ক্লান্ত আর তিক্ত শোনালো লরার কণ্ঠ। সেবারও পার পেয়ে যায় রিচার্ড। কেন? কোনো প্রত্যক্ষদর্শী ছিল না? ছিল ওই বাচ্চাটার বাবা। দুর্ঘটনা ঘটতে দেখে সে। কিন্তু জানেন নিশ্চয়ই, অভিযোগকারীর বক্তব্য অভিযোগ হিসেবেই গৃহীত হয়, সাক্ষ্য হিসেবে হয় না। গাড়িতে রিচার্ডের সঙ্গে একটা নার্স ছিল, ওয়ারবার্টন। সেও সাক্ষ্য দেয়। ওর বক্তব্য অনুযায়ী গাড়িটা তখন নাকি মাত্র 30 মাইল গতিতে চলছিল, 60 না। এবং রিচার্ড নাকি তখন মাত্র 1 গ্লাস শেরি খেয়েছিল। সে বলে দুর্ঘটনাটা এড়ানোর কোনো উপায় ছিল না আসলে, কারণ বাচ্চাটা হঠাৎ করেই ছুটে বেরিয়ে এসে গাড়ির সামনে পড়ে। আদালত ওয়ারবার্টনের কথাই বিশ্বাস করে, অথচ বাচ্চাটার বাবা বারবার বলছিল বেপরোয়াভাবে এবং খুবই বিপজ্জনক গতিতে চালাচ্ছিল গাড়িটা। দীর্ঘশ্বাস ফেলল লরা। লোকটার অসহায় আকুতি যদি দেখতেন তখন। রিচার্ডকে নির্দোষ বলে রায় দেয়া হয়ে গেছে। আমরা বেরিয়ে আসছি আদালত কক্ষ থেকে। তারপরও রীতিমতো ভিক্ষা চাওয়ার ভঙ্গিতে ন্যায় বিচার প্রার্থনা করছে সে। বারবার বলছে ওর বাচ্চাটার কোনো দোষ নেই, সব দোষ রিচার্ডের। পঙ্গু হওয়ার পরও গাড়ি চালানোর খায়েশ ওর যায়নি। যে রাস্তা দিয়ে কালে ভদ্রে গাড়ি যাতায়াত করে সেখান দিয়ে শর্টকাটে আর জলদি যাওয়ার জন্য ঘন্টা প্রতি 60 মাইল গতিতে চালাচ্ছিল সে, তাও আবার সম্পূর্ণ মাতাল অবস্থায়। ওর জায়গায় অন্য কেউ থাকলে সময় মতো ব্রেক করতে পারত, মারা পড়তো না বাচ্চাটা। আবারও দীর্ঘশ্বাস ফেলল সে। কিন্তু কে শোনে কার কথা? ঈশ্বরের দুনিয়ায় সব বিচার শুধু গরিবদের জন্য। এখানে ধনীদের জন্য বিচারের কোনো বিধান নেই। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, লোকটা যখন বুঝতে পারে কাকুতি মিনতি করে কোনো লাভ হবে না, তখন সাংঘাতিক ক্ষেপে যায়। মুখে যা আসে তাই বলতে থাকে রিচার্ডকে। ভয়ঙ্কর সব হুমকি দেয়। কিন্তু আদালত নার্সের কথা বিশ্বাস করল কেন? বিশ্বাস করবে না কেন? মিথ্যা বলার কোনো কারণ আছে একজন নার্সের? ওরা কতখানি নির্ভরযোগ্য তা আমরা সবাই জানি। মাথা নাড়ছে স্টারকোয়েডার। মনে হয় মানতে পারছে না লড়ার কথা। বলল, আপনি ছিলেন না গাড়িতে? না, ছিলাম না, আমি বাসায় ছিলাম। তাহলে জানলেন কি করে ওই নার্স, কি যেন নাম বললেন, সত্যি কথা বলছে? আমি কিন্তু একবারও বলিনি সত্যি কথা বলেছে ওয়ারবার্টন। মানে? আদালত থেকে ফেরার পরের ঘটনা। আমাদের বাসায় একটা ঘরে নির্বিলিতে বসে কথা বলছে রিচার্ড আর ওয়ারবার্টন। আমি তখন কি একটা কাজে অন্য ঘরে ছিলাম। কাজটা শেষে হাঁটা ধরি যে ঘরে ওরা দুজন ছিল সেদিকে। কাছাকাছি পৌঁছে শুনি ওয়ারবার্টনকে রিচার্ড বলছে, সাবাস ওয়ারবি, সাবাস, দারুণ খেল দেখিয়েছ তুমি। নির্ঘাত যাবজ্জীবন হয়ে যেত আমার। আমাকে বাঁচিয়েছ তুমি। মেয়েটা তখন বলল, হ্যাঁ, আপনাকে বাঁচিয়েছি, কিন্তু এখন বিবেকের দংশন অনুভব করছি। কেন যেন বারবার মনে হচ্ছে কাজটা করা উচিত হয়নি আমার। আপনি কিন্তু আসলেই বিপজ্জনক গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ওই বাচ্চা আর ওর বেচারা বাপটার জন্য এত খারাপ লাগছে এখন। রিচার্ড বলল, ঢং করছো নাকি? টাকা যা দিয়েছি তোমাকে তাতে মন ভরেনি? আরও লাগলে খোলাসা করে বলো, ন্যাকামো করার দরকার নেই। তাছাড়া যে ছোকরা মরেছে আমার গাড়ির নিচে পড়ে, তার মতো কোটি কোটি বাচ্চা গিজগিজ করছে সারা দুনিয়ায়। ওরকম 2-1 মারা গেলে কিছুই যায় আসে না। ওর কপালে যা লেখা ছিল তাই হয়েছে। ওর কথা ভেবে নিজের ঘুম নষ্ট করব নাকি আমি? ঘাড় ঘুরিয়ে রিচার্ড ওয়ারউইকের নিথর দেহটার দিকে তাকালো স্টারকোয়েডার। আপনার স্বামীর ব্যাপারে যত শুনছি, কেন যেন ততই মনে হচ্ছে আমার আজ রাতে যা ঘটেছে তা কোনো খুন না, বরং যৌক্তিক হত্যাকাণ্ড। কেমন নির্দয়ের মতো শোনালো ওর কণ্ঠ। কাজের কথা আসা যাক। লোকটার নাম কি? কোন লোক? গাড়ি চাপায় মারা পড়া বাচ্চাটার বাবা। একটা স্কটিশ নাম, কি যেন, দাঁড়ান চিন্তা করে দেখি। ম্যাকলিওড না, ম্যাকরে, মনে করতে পারছি না। কিন্তু নামটা মনে করতে হবে আপনাকে, জোর দিয়ে বলল স্টারকোয়েডার। মনে করতেই হবে। লোকটা কি এখনও নরফোকে থাকে? না না, যতদূর মনে পড়ে ওখানে কারোর সঙ্গে দেখা করবার জন্য এসেছিল। ওর স্ত্রীর দিকের কোনো আত্মীয়ের সঙ্গে সম্ভবত। যতদূর মনে পড়ে লোকটা ক্যানাডায় থাকতো। ক্যানাডা? তাহলে তো অনেক দূরে। তার মানে লোকটাকে ধাওয়া করে ধরতে অনেক সময় লাগবে। তার মানে হ্যাঁ, এবার একটা উপায় আছে আমাদের। কিন্তু ঈশ্বরের দোহাই লাগিয়ে লোকটার নাম মনে করার চেষ্টা করুন।
আর্ম চেয়ারের ওপর রাখা নিজের ওভারকোটের দিকে এগিয়ে গেল স্টার্ক ওয়েডার। একটা পকেট থেকে বের করে ফেলল ওর গ্লাভস জোড়া, পড়ল। কিসের খোঁজে যেন এদিক ওদিক তাকাচ্ছে। খবরের কাগজ আছে নাকি? খবরের কাগজ? তাজ্জব হয়ে গেছে লরা। হ্যাঁ, তবে আজকেরটা না, গতকালের কিংবা তারও আগেরটা হলে ভালো হয়। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো লরা, এগিয়ে গেল আর্ম চেয়ারের পেছনের একটা কাবার্ডের দিকে। বেশ কিছু পুরনো পত্রিকা এখানে আছে, আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয় ওগুলো। এগিয়ে গিয়ে মেয়েটার পাশে দাঁড়ালো স্টার্ক ওয়েটার। কাবার্ডের দরজা খুলে ঘেঁটে ঘেঁটে পুরনো একটা পত্রিকা বের করল। তারিখটা এক নজর দেখে বলল, চলবে। লাগিয়ে দিল কাবার্ডের দরজাটা। পত্রিকাটা নিয়ে এগিয়ে গেল ডেস্কের দিকে। ডেস্কটার একটা ড্রয়ার থেকে বের করল একটা কাঁচি। কি করবেন? জিজ্ঞেস করল লরা। প্রমাণ তৈরি করব। পত্রিকার গায়ে কাঁচি চালাতে শুরু করল স্টার্ক ওয়েডার। ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লরা। দেখে মনে হচ্ছে হতবুদ্ধি হয়ে গেছে। মানে, আপনি বলতে চাচ্ছেন ওই লোকটাকে ফাঁসাতে যাচ্ছেন? কিন্তু পুলিশ যদি সত্যি সত্যি খুঁজে বের করে ফেলে ওকে, তাহলে কি হবে? আমার বদলে একটা নির্দোষ লোক ফাঁসিতে ঝুলবে কেন? হাতের কাজ থামিয়ে মেয়েটার দিকে তাকালো স্টার্ক ওয়েটার। লোকটা যদি আসলেই কানাডায় থাকে, তাহলে ওকে খুঁজে বের করতে সময় লাগবে পুলিশের, আর শেষ পর্যন্ত ধরতে পারবে কিনা তাতেও সন্দেহ আছে। আর ধরতে পারলেও আমি নিশ্চিত আজ রাতের জন্য কোনো না কোনো অ্যালিবাই বের করে ফেলতে পারবে সে। তাই ওর সাময়িক কিছু হয়রানি ছাড়া বড় কোনো ক্ষতির আশঙ্কা করছি না আমি। সবচেয়ে বড় কথা, ওই লোকটাকে ফাঁসানো ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। ডুবে মরার মতো অবস্থা হয়েছে আমাদের। কাজে সবচেয়ে ভালো যে খড়কুটোটা পাবো সেটাই আঁকড়ে ধরতে হবে। লরার চেহারায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। এটা কিন্তু মোটেও পছন্দ হচ্ছে না আমার। নিজেকে বাঁচাতে গিয়ে একটা নিরপরাধ লোককে। তাহলে আমাকে বলে দিন, নিজেকে অন্য আর কোন উপায়ে বাঁচাতে পারেন আপনি? জবাব দিল না লরা। সুতরাং বুঝতেই পারছেন, কাজ করতে করতে বলল স্টার্ক ওয়েটার, বাজ বিচার করার সুযোগ নেই আপনার। এবার দয়া করে মনে করে বলুন লোকটার নাম কি? মনে করতে পারছি না। ম্যাকডুগাল নাকি? প্রস্তাব দেওয়ার ভঙ্গিতে বলল স্টার্ক ওয়েটার। অথবা ম্যাকিনটশ? ওর কাছ থেকে কয়েক কদম দূরে সরে দাঁড়ালো লরা। দুহাত দিয়ে দোকান ঢেকেছে। থামুন থামুন, সবারও এলোমেলো করে দিচ্ছেন আপনি। আপনার কথা শুনে এখন আমার সন্দেহ হচ্ছে ওই লোকের নাম আদৌ ম্যাক দিয়ে শুরু হয়েছিল কিনা। তাহলে আর কি? কাঁধ ঝাঁকালো স্টার্ক ওয়েটার। মনে না করতে পারলে তো আর কিছু করার নেই নাকি? তারপরেও ব্যবস্থা একটা করতে হবে। আচ্ছা, দুর্ঘটনার দিন তারিখ খেয়াল আছে আপনার? হ্যাঁ, খেয়াল আছে, মে মাসের 15। দেখে মনে হচ্ছে যার পরে নাই আশ্চর্য হয়ে গেছে স্টার্ক ওয়েটার। যে লোকের বাচ্চা মারা গেল, যে লোক আদালত পর্যন্ত নিয়ে গেল ঘটনাটাকে, যে লোক সাংঘাতিক সব হুমকি দিল আপনার স্বামীকে, তার নামটা মনে করতে পারলেন না, অথচ তারিখটা জিজ্ঞেস করা মাত্র বলে দিলেন। হ্যাঁ, দিলাম। আবারও তিতা হয়ে গেছে লরার কণ্ঠ। কিভাবে? কারণ মে মাসের 15 তারিখে আমার জন্মদিন। ও আচ্ছা, কপাল দেখুন, আমার হাতের এই পত্রিকাটাও 15 তারিখের। বলতে বলতে তারিখটা কেটে আলগা করল স্টার্ক ওয়েডার পত্রিকা থেকে। এগিয়ে গিয়ে ওর পাশে দাঁড়ালো লরা। ভালো মতো তাকালো খবরের কাগজটার দিকে। বলল, কিন্তু পত্রিকাটা তো নভেম্বর মাসের 15 তারিখের, মে মাসের না। হ্যাঁ, তবে তারিখটা যেহেতু মিলে গেছে, সেহেতু ধরে নিয়ে যায় কাজ অনেকখানি এগিয়ে গেছে আমার। আর মে, মে ছোট্ট একটা শব্দ। এই একটা এম, এবার একটা এ, আর সর্বশেষ একটা ওয়াই হলেই হয়ে যায়। আপনি আসলে কি করছেন বলুন তো? জবাব না দিয়ে ডেস্কের সঙ্গের চেয়ারটাতে বসে পড়ল স্টার্ক ওয়েডার। আঠা আছে নাকি? ড্রয়ার থেকে আঠার একটা পাত্র বের করতে যাচ্ছিল লরা, কিন্তু ওকে বাধা দিল স্টার্ক ওয়েডার। না না না, কোনো কিছু ধরবেন না। ফিঙ্গারপ্রিন্ট থাকাটা বিপজ্জনক হতে পারে আমাদের জন্য। গ্লাভস পরা হাত দিয়ে আঠার পাত্রটা বের করল সে, ঢাকনা সরালো। ওই হাত দিয়েই ড্রয়ার হাতড়ে বের করলো একটা নোটপ্যাড। একটা পাতা ছিঁড়ল। পত্রিকা থেকে আলগা করে কাটা অক্ষর আর সংখ্যাগুলো একটা একটা করে নিচ্ছে এবার। আঠা লাগিয়ে আটকে দিচ্ছে নোট পেপারটার সঙ্গে। তারপর লরার দিকে তাকিয়ে বলল, 15ই মে মূল্য পরিশোধ। কেমন হয়েছে? মেয়েটা কিছু বলল না। কাগজটা হাতে নিয়ে রিচার্ড ওয়ারউইকের নিথর দেহটার দিকে এগিয়ে গেল স্টার্ক ওয়েডার। কাছে গিয়ে ঝুঁকল। লোকটার জ্যাকেটের পকেটে গুঁজে দেব কাজটা, ঠিক এইভাবে। কাজ শেষ করে সোজা হয়ে দাঁড়াতে যাবে, এমন সময় হুইল চেয়ারের চাকার কাছে পড়ে থাকা কিছু একটা দৃষ্টি আকর্ষণ করল ওর।
আরে এটা আবার কি? নিচু হয়ে একটা পকেট লাইটার তুলে নিল সে। জিনিসটা দেখা মাত্র মৃদু আর্তচিৎকার করে উঠল লরা। প্রায় ছুটে এলো স্টারকোয়েডারের দিকে। ততক্ষণে মেঝে থেকে লাইটারটা তুলে নিয়ে উল্টে পাল্টে দেখছে স্টারকোয়েডার। ওটা দিয়ে দিন আমাকে, যেন দম বন্ধ হয়ে আসছে এমনভাবে বলল লরা। দিয়ে দিন বলছি। লাইটারটা নেয়ার জন্য হাত বাড়িয়ে দিল সে। ওর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে স্টারকোয়েডার। বুঝতে পারছে না সামান্য একটা লাইটার এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন হঠাৎ। জিনিসটা সে দিয়ে দিল লরাকে। এটা আমার লাইটার। দরকার না থাকার পরেও বলল মেয়েটা। ঠিক আছে, ওটা আপনার লাইটার, কিন্তু ব্যাপারটা নিয়ে এত উত্তেজিত হবার কি আছে? কিছু বলল না লরা। অল্প অল্প হাঁপাচ্ছে। দেখে মনে হচ্ছে একটু আগে যেন কোনো ফাড়া কেটেছে ওর। ওর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে স্টারকোয়েডার। আপনি ঠিক আছেন তো? ওর থেকে দূরে সরে গেল লরা। এগিয়ে যাচ্ছে সোফাটার দিকে। হাঁটতে হাঁটতে লাইটারটা ঘষছে স্কার্টের সঙ্গে। দেখে মনে হচ্ছে মুছে ফেলতে চাচ্ছে সম্ভাব্য কোনো ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু কাজটা এমনভাবে করছে যেন স্টারকোয়েডারের নজরে না পড়ে। হ্যাঁ, ঠিক আছি আমি। কিন্তু ঘটনাটা স্টারকোয়েডারের নজর এড়ালো না। ঘাড় ঘুরিয়ে তাকালো সে রিচার্ড ওয়ারউইকের দিকে। লোকটার জ্যাকেটের কলারের ভাঁজ করা অংশের নিচে ব্রেস্ট পকেটে গুঁজে দেওয়া হয়েছে নোট পেপারটা। মনে হচ্ছে লোকটাকে খুন করার পর নিজের জিঘাংসা চরিতার্থ করার প্রমাণপত্র রেখে গেছে খুনি আসলেই। ঘুরে ডেস্কের দিকে এগিয়ে গেল স্টারকোয়েডার। আঠার পাত্রের ঢাকনা আটকিয়ে পাত্রটা রেখে দিল জায়গা মতো। তারপর খুলে ফেলল গ্লাভস। পকেট থেকে বের করল একটা রুমাল। তাকালো লরার দিকে। প্রাথমিক কাজ শেষ, এবার বাকিটা। গ্লাসটা কোথায় রেখেছেন? কোন গ্লাস? প্রশ্নটা বুঝতে পারেনি লরা। একটু আগে যে গ্লাস থেকে। ও, বুঝেছি। যে টেবিলের উপর গ্লাসটা নামিয়ে রেখেছিল লরা, সেটার দিকে এগিয়ে গেল সে। লাইটারটা টেবিলের উপর নামিয়ে রেখে গ্লাসটা তুলে নিয়ে এসে দিল স্টারকোয়েডারকে। ওর হাত থেকে ওটা নিল স্টারকোয়েডার। রুমাল দিয়ে মুছে অদৃশ্য করে দিতে যাচ্ছিল লরার ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু কি যেন ভেবে থেমে গেল। না, বোকার মতো কাজ হয়ে যাবে। কেন? জিজ্ঞেস করল লরা। কারণ কোথাও না কোথাও কোনো না কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকা উচিত। এই ঘর থেকে সব ফিঙ্গারপ্রিন্ট উধাও হয়ে গেলে পুলিশ বুঝে যাবে কোনো একটা সমস্যা আছে। কাজেই গ্লাসও ফিঙ্গারপ্রিন্ট থাকুক, মদের বোতলও থাকুক। পুলিশ যদি নমুনা নেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় আপনার স্বামী আর তার খাস চাকরের আঙুলের ছাপই পাবে বেশিরভাগ জায়গায়। এবার নিজের জন্য একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা তৈরি করতে হবে আমাকে। যত যাই বলুন, পারফেক্ট ক্রাইম বলতে যা বোঝায় সেটা সহজ কোনো বিষয় না, ঠিক না? না না, ভুলেও এই কাজ করতে যাবেন না। দয়া করে নিজেকে জড়াবেন না এর সঙ্গে। পুলিশ সবার চেয়ে বেশি সন্দেহ করবে আপনাকেই। সবার চেয়ে বেশি সন্দেহ করবে আমাকে? কণ্ঠ শুনে বোঝা গেল যার পর নাই তাজ্জব হয়ে গেছে স্টারকোয়েডার। কিন্তু ওরা যখন খোঁজ খবর করবে তখন জানতে পারবে কার্পেট ব্যবসায়ী হিসেবে আমি মোটামুটি যাকে বলে স্বনামধন্য। তাছাড়া এইভাবে গভীর রাতে এই বাড়িতে হানা দিয়ে মিস্টার ওয়ারউইককে খুন করে আমার লাভ কি? মানে আমার মোটিভ কি? যাকে চিনি না, জানি না, আজকের আগে যাকে কখনো দেখিও নি, যার সঙ্গে আমার শত্রুতা তো পরের কথা, কোনো পূর্ব পরিচয় পর্যন্ত নেই, তাকে হত্যা করব কেন? সবচেয়ে বড় কথা, খুন করে যত দূরে সম্ভব পালিয়ে যায় খুনি। পুলিশের কাছে ধরা দেবার জন্য বসে থাকে না। তাই আমার মনে হয় আপনার ধারণাটা ঠিক না। ঘটনাটার সঙ্গে জড়িয়ে গেছি আমি, এবং সেটাই বোঝাতে হবে পুলিশকে। কি বলবেন তাহলে? কি বলবো? ভ্রু কুচকে কিছুক্ষণ কি যেন চিন্তা করল স্টারকোয়েডার। কি বলবো, তাই না? যা ঠিক ঠিকই ঘটেছে সেটাই বলবো। একটু জোরে চালাতে গিয়ে রাস্তার একটা গর্তে পড়ে গেছে আমার গাড়ির চাকা। অত্যন্ত ঘন কুয়াশার কারণে কিছুই দেখতে পাচ্ছিলাম না তখন। অনেক চেষ্টা করেও চাকাটা বের করতে পারিনি গর্তটা থেকে। কারো সাহায্য ছাড়া একা আমার পক্ষে সম্ভব না কাজটা, এবং সাহায্য পাওয়া যেতে পারে ভেবে অনেক রাত হয়েছে জানার পরেও হাজির হই এই বাড়িতে। আমি কি করে জানবো ইতোমধ্যে কে বা কারা খুন করেছে গৃহকর্তা মিস্টার রিচার্ড ওয়ারউইককে? কি করে জানবো ভেতর থেকে আটকানো ছিল না তার বাগান সংলগ্ন ফ্রেঞ্চ উইন্ডো? বলুন, আপনি জবাব দিন। আপনার স্বামীকে তার হুইল চেয়ারে মৃত অবস্থায় আবিষ্কার করায় অথবা আপনাকে এই ঘরে রিভলভার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলায় আমার কি দোষ? কিছু বলল না লরা, কিন্তু চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভয় পাচ্ছে সে।
স্টার্ক ওয়েডারের দিকে উল্টো ঘুরে আস্তে আস্তে বসে পড়ল টুলটাতে। ধীর পায়ে হেঁটে গিয়ে ওর মুখোমুখি দাঁড়ালো স্টার্ক ওয়েডার। আপনি প্রস্তুত? প্রস্তুত মানে কিসের জন্য? আপনি তো ভয় পাচ্ছেন কেন? কিন্তু যতটা না ভীত তার চেয়ে বেশি বিমূঢ় মনে হচ্ছে লরাকে। আমি আমি আসলে কিছু ভাবতে পারছি না। কিছু ভাবতে হবেও না। যা করতে হবে আপনাকে তা হলো আমি যা বলবো, যেভাবে করতে বলবো ঠিক তা করবেন এবং সেভাবে করবেন। এবার বলুন, আমার নীল নকশা শুনতে ও মানতে রাজি আছেন? স্টার্ক ওয়েডারের দিকে তাকিয়ে আছে লরা, কিছু বলছে না। এক বলে চলল স্টার্ক ওয়েডার। ফার্নেস বা ওই জাতীয় কিছু আছে নাকি এই বাড়িতে? ফার্নেস? এক মুহূর্ত ভাবল লরা। না, নেই, তবে রান্নাঘরে একটা ওয়াটার বয়লার আছে। ভালো। ডেস্কের দিকে এগিয়ে গেল স্টার্ক ওয়েডার। পত্রিকাটা নিল, বড় দেখে এক টুকরো কাগজ আলগা করে সেটা প্যাঁচালো সুবিধা মতো। তারপর লরার কাছে ফিরে এসে ওর হাতে দিল প্যাঁচানো টুকরোটা। প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে তা হলো রান্নাঘরে যেতে হবে এবং এই টুকরোটা ঢোকাতে হবে বয়লারের মুখে। তারপর সোজা চলে যাবেন আপনার ঘরে। এই কাপড় ছেড়ে ড্রেসিং গাউন পরবেন। থামলো, কি যেন ভাবলো কিছুক্ষণ, তারপর জানতে চাইল, আপনাদের বাসায় অ্যাসপিরিন আছে? প্রশ্নটা শুনে আরও একবার বিমূঢ় হতে হলো লরাকে। আছে, কেন? আপনার ঘরেই? হ্যাঁ। তাহলে বোতলটা নিয়ে বাথরুমে যাবেন, ফেলে দেবেন সব ওষুধ। খেয়াল রাখবেন যাতে পুরোটা খালি হয়ে যায়। তারপর কারো কাছে যাবেন, ধরুন আপনার শাশুড়ির কাছে, অথবা মিস কি যেন নাম বললেন? বেনেট। হ্যাঁ, মিস বেনেটের কাছে যাবেন। গিয়ে বলবেন ভীষণ মাথা ধরেছে আপনার, অ্যাসপিরিন না হলে চলছে না। ততক্ষণে যার সঙ্গে থাকুন না কেন আশা করি গুলির আওয়াজ শুনতে পাবেন। কিসের গুলি? জবাব না দিয়ে এগিয়ে গিয়ে রিভলভারটা তুলে নিল স্টার্ক ওয়েডার। অস্ত্রটা উল্টে পাল্টে দেখছে ভালো মতো। দেখে তো ওয়ার সুভেনির বলে মনে হচ্ছে আমার কাছে। তাকালো লরার দিকে। আসলে কি তাই? টুল ছেড়ে উঠে দাঁড়ালো লরা। জানি না, রিচার্ডের ওরকম বেশ কয়েকটা বিদেশি অস্ত্র আছে, মানে ছিল। এটা লাইসেন্স করা কিনা জানতে ইচ্ছা করছে। অনেকটা স্বগতোক্তির ঢঙে বলল স্টার্ক ওয়েডার। রিচার্ডের সবগুলো আগ্নেয়াস্ত্রেরই লাইসেন্স ছিল, আমি যতদূর জানি। লাইসেন্স থাকার মানে কিন্তু সবগুলো আগ্নেয়াস্ত্র যে রিচার্ডের নামে রেজিস্ট্রি করা তা না। মজার ব্যাপার কি জানেন? লোকে একাধিক আগ্নেয়াস্ত্র রাখে, সেগুলো লাইসেন্সও করায়, কিন্তু নিজের নামে রেজিস্ট্রি করায় না। তো ঘরের ভেতর পায়চারি করতে শুরু করলো স্টার্ক ওয়েডার। পুরো ঘটনা কিভাবে সাজাতে যাচ্ছি মন দিয়ে শুনুন। ওই লোকটা যার বাচ্চা চাপা পড়েছিল রিচার্ডের গাড়ির নিচে, আজ রাতে হঠাৎ করেই হাজির হয় এই বাড়িতে। সে তখন প্রতিশোধের নেশায় পাগল, প্রতিশোধের জন্য বদ্ধপরিকর, তাই সব রকমের প্রস্তুতি সম্পন্ন করে এসেছে। মানে আমি বোঝাতে চাচ্ছি, সঙ্গে করে নিয়ে এসেছে নিজের রিভলভার। যাই হোক, সুযোগ বুঝে স্টাডি রুমের ভেতরে ঢুকে পড়ল সে এক দৌড়ে। ততক্ষণে তন্দ্রা মতো এসে গেছে রিচার্ডের। ছুটন্ত পদশব্দ শুনে চমকে জেগে উঠল সে। ছোঁ মেরে তুলে নিল নিজের রিভলভার, কিন্তু ওকে গুলি করার কোনো সুযোগই দিল না খুনি। এক টান মেরে ওর হাত থেকে ছিনিয়ে নিল রিভলভারটা, তারপর গুলি করল। দীর্ঘশ্বাস ফেলল লরা। হতাশায় কাঁধ ঝুলে পড়েছে ওর। এমনভাবে বলছেন শুনে মনে হচ্ছে ওই লোক যখন ঢুকেছিল এই ঘরে, সত্যি যদি সেরকম কিছু ঘটে থাকে, তখন আপনিও যেন ছিলেন এখানে। বিব্রত ভঙ্গিতে হাসল স্টার্ক ওয়েডার। আমার থাকা না থাকায় কিছু আসে যায় না। আসল কথা হচ্ছে আমরা যা বলবো পুলিশকে, তারা সেটা বিশ্বাস করবে কিনা, মানে আমরা আমাদের কথা পুলিশকে বিশ্বাস করাতে পারবো কিনা। যাই হোক, কিছুটা হলেও ঝুঁকি নিতে হবে আমাদের। হুইল চেয়ারের পাশের টেবিলে রিভলভারটা নামিয়ে রেখে লরার দিকে এগিয়ে গেল সে। এবার ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখুন, সব কাজ গোছাতে পেরেছি? মনে হয়। সব কিছু ভাবা হয়েছে? মনে হয়। কিন্তু পুলিশ যদি মৃত্যুর সময় নিয়ে সন্দেহ করে? হাসল স্টার্ক ওয়েডার। এখানে যদির কিছু নেই। মানে মানে আসলেই সন্দেহ করবে পুলিশ। তাহলে 25-30 মিনিট এদিক ওদিক হলে কিচ্ছু আসে যায় না। আর যে ঠান্ডা পড়েছে, মরদেহ যদি খুব দ্রুত উত্তাপ হারিয়ে ফেলে, তাহলে সেটা আশ্চর্য হবার মতো কোনো ঘটনা হবে না। খেয়াল করে দেখুন, রাত যত বাড়ছে কুয়াশাও তত ঘন হচ্ছে যেন। কাজেই খবর পেয়ে এখানে যতক্ষণে হাজির হবে পুলিশ, ততক্ষণে হিমশীতল হয়ে যাবে আপনার স্বামীর শরীর।
ফ্রেঞ্চ উইন্ডোর দিকে এগিয়ে গেল স্টারকোয়েডার। পর্দা তুলল, দেয়ালের গায়ে বুলেটের ছিদ্রগুলো দেখছে। RW, চমৎকার। শেষ অক্ষরটার পর একটা ফুল স্টপ বসিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। পর্দাটা নামিয়ে দিয়ে ফিরে এলো লরার কাছে। গুলির শব্দ শোনার পর মিস বেনেট যদি তখন আপনার কাছে থাকে তাহলে ভালো, না থাকলে ঘন্টা বাজিয়ে ডাকবেন ওকে অথবা অন্য কাউকে। আপনারা হাজির হবেন এখানে। তখন যে যাই বলুক ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলবেন বারবার, কিছুই জানেন না আপনি, কিছুই দেখেননি বা শোনেননি। রোজ রাতের মতো আজও শুয়ে পড়েছিলেন নির্দিষ্ট সময়ে, হঠাৎ করেই ঘুম ভেঙে যায় আপনার। টের পান ভীষণ মাথা ব্যথা করছে। আপনার ঘরে অ্যাসপিরিন নেই দেখে বাইরে আসেন। বোঝা গেছে? মাথা ঝাঁকালো লরা। ভালো, বলল স্টারকোয়েডার। বাকিটা ছেড়ে দিন আমার উপর। এখন কি একটু ভালো লাগছে আপনার? হ্যাঁ, মনে হয়, ফিসফিস করে বলল লরা। তাহলে আর দেরি না করে যান, আমার কথা মতো কাজ শুরু করে দিন। কিন্তু গেল না লরা, ইতস্তত করছে। এই কাজ করাটা উচিত হচ্ছে না আপনার। বিশ্বাস করুন, মন থেকে একদম সায় পাচ্ছি না আমি। যে অপরাধ আমি করেছি তার দায় কেন নিতে চাচ্ছেন নিজের কাঁধে? কেন নিজেকে জড়িয়ে ফেলছেন এসবের সঙ্গে? দয়া করে একই আলোচনা নতুন করে শুরু করবেন না। হাতে সময় খুব কম আমাদের, এবং সেই সময় যদি চলে যায় তাহলে তাহলে কি হবে তা নিশ্চয়ই বলে দিতে হবে না আপনাকে। আরেকটা কথা, পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে। আপনি নিজে বেঁচে থাকার জন্য আপনার স্বামীর সে অধিকার কেড়ে নিয়েছেন, এটাতে অন্তত আমি দোষের কিছু দেখছি না। আশ্বাস দেওয়ার ভঙ্গিতে হাসল স্টারকোয়েডার। শেষ পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করব আমরা, বাকিটা ভাগ্যের ওপর। যা যা বলেছি সেগুলো ঠিক মতো করতে পারবেন তো? মাথা ঝাঁকালো লরা। হ্যাঁ। ভালো। আরে, আপনার হাতে ঘড়ি দেখা যাচ্ছে, কটা বাজে বলুন তো? সময় বলল লরা। ওর বলা সময়ের সঙ্গে নিজের হাত ঘড়ির সময় মিলিয়ে নিল স্টারকোয়েডার। তারপর বলল, আমার কথা মতো কাজ করতে কতক্ষণ লাগবে আপনার? আবারও নিজের হাত ঘড়ির দিকে তাকাল লরা। তারপর অনিশ্চিত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। মিনিট 10। অত সময় দেয়া যাবে না। 3 না 4 মিনিট সময় দিচ্ছি আপনাকে। এই সময়ের মধ্যে আপনি রান্নাঘরে যাবেন, বয়লারে ঢুকিয়ে দেবেন কাগজের টুকরোটা, তারপর চলে যাবেন উপরতলায়। জামা কাপড় ছেড়ে একটা ড্রেসিং গাউন পরবেন। তারপর বের হবেন মিস বেনেট অথবা অন্য কারো খোঁজে। বলুন, করতে পারবেন কাজগুলো? মাথা ঝাঁকালো লরা। 12টা বাজার ঠিক 5 মিনিট আগে গুলির শব্দ শুনতে পাবেন আপনি। যান এবার, জলদি। দরজা দিয়ে এগিয়ে গেল লরা, কিন্তু সেটা খুলে বের হলো না, বরং ঘাড় ঘুরিয়ে তাকালো স্টারকোয়েডারের দিকে। তাকিয়েই থাকলো। এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল স্টারকোয়েডার। আশা করি এমন কিছু করবেন না যাতে পুলিশের হাতে ধরা পড়ে যায় আমরা দুজনেই। না, করব না, মৃদু গলায় বলল লরা। ভালো। ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল লরা, এমন সময় স্টারকোয়েডার খেয়াল করল সোফার একটা হাতলের উপর পড়ে আছে মেয়েটার জ্যাকেট। চাপা গলায় পিছু ডেকে লরাকে ফেরালো সে। জ্যাকেটটা দিল ওর হাতে, আর দেরি না করে চলে গেল লরা। দরজাটা লাগিয়ে দিল স্টারকোয়েডার। ঠায় দাঁড়িয়ে আছে স্টারকোয়েডার, যে কাজগুলো ওকে করতে হবে সেগুলো ভেবে নিচ্ছে। কিছুক্ষণ পর হাত ঘড়ি দেখল সে। তারপর একটা সিগারেট বের করল, এগিয়ে গেল আর্ম চেয়ারের সঙ্গে টেবিলটার দিকে। চোখে পড়ল লাইটারটা, থমকে দাঁড়ালো। কাছে গিয়ে তুলে নিতে যাবে জিনিসটা, এমন সময় একটা বুকশেলফে দেখতে পেল লরার একটা ফটোগ্রাফ। লাইটার বাদ দিয়ে এগিয়ে গেল ছবিটার দিকে, তুলে নিল সেটা। দেখল কিছুক্ষণ, মুচকি হাসতে গিয়ে সামলে নিল নিজেকে। টের পেল অদ্ভুত এক আবেগ খেলা করছে ওর বুকের ভেতর। ফটোগ্রাফটা রেখে দিল জায়গা মতো। তারপর লাইটারটা কাজে লাগিয়ে সিগারেট ধরালো, আগের জায়গায় নামিয়ে রাখলো সেটা। পকেট থেকে বের করলো রুমাল। ফিঙ্গারপ্রিন্ট উধাও করে দেওয়ার জন্য ভালো মতো মুছল আর্ম চেয়ারের হাতল আর ফটোগ্রাফটা। ধাক্কা দিয়ে সরিয়ে জায়গা মতো নিয়ে গেল চেয়ারটাকে। অ্যাস্ট্রে থেকে তুলে নিল লরার সিগারেট। হুইল চেয়ারের সঙ্গে টেবিলে থাকা অ্যাস্ট্রে থেকে তুলল একটু আগে খাওয়া নিজের সিগারেটের শেষাংশ। এগিয়ে গেল ডেস্কের দিকে। যত জায়গায় স্পর্শ করেছে বলে মনে পড়ল সব মুছল। কাঁচি আর নোটপ্যাডটা রেখে দিল ড্রয়ারের ভেতরে, ব্লটারটাও রাখল। মেঝের এখানে সেখানে ভালো মতো খুঁজে দেখল কোথাও কোনো কাগজের টুকরো পড়ে আছে কিনা।
ডেস্কের কাছে পড়ে থাকতে দেখল একটা টুকরো। এগিয়ে গিয়ে তুলে নিল সেটা, ঢুকিয়ে ফেলল নিজের ট্রাউজারের পকেটে। দরজার পাশের লাইটের সুইচ থেকে মুছে ফেলল ফিঙ্গারপ্রিন্ট। মুছল ডেস্ক চেয়ারটাও। ডেস্কের ওপর থেকে তুলে নিল ওর টর্চ। এগিয়ে গেল ফ্রেঞ্চ উইন্ডোটার দিকে। পর্দা তুলল খানিকটা, টর্চটা জ্বালিয়ে আলো ফেলল টেরাসে। না, বিড়বিড় করে বলল নিজেকে, কোনো ফুটপ্রিন্ট খুঁজে পাওয়া অসম্ভব। হুইল চেয়ারের পাশের টেবিলটার উপর নামিয়ে রাখল টর্চ। তুলে নিল রিভলভারটা। ওটা গুলি ভর্তি আছে নিশ্চিত হওয়ার পর ডলে ডলে নিশ্চিহ্ন করে দিল সব ফিঙ্গারপ্রিন্ট। টুলটার দিকে এগিয়ে গিয়ে সেটার উপর নামিয়ে রাখল অস্ত্রটা। তারপর আরেকবার নজর বুলালো নিজের হাত ঘড়ির ওপর। কুলঙ্গির কাছে এগিয়ে গিয়ে আর্ম চেয়ার থেকে তুলে নিল নিজের হ্যাট, স্কার্ফ আর গ্লাভস। পরল। ওভারকোটটা তুলে এক ভাঁজ করে ঝুলিয়ে নিল হাতে। দরজার কাছে গেল, সুইচ নিভিয়ে দিতে যাবে, এমন সময় মনে পড়ে গেল ডোর প্লেট আর হাতলে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্টের কথা। মুছল সেগুলো। তারপর নিভিয়ে দিল লাইট, চলে এলো টুলটার কাছে, পরে ফেলল ওভারকোট। তুলে নিল রিভলভারটা, দেয়ালের দিকে নিশানা করে গুলি করতে যাবে, এমন সময় খেয়াল করল পর্দা সরানো হয়নি। ধ্যাৎ, নিজের উপরই বিরক্তি প্রকাশ করল সে। ডেস্ক চেয়ারটা তুলে নিয়ে দ্রুত এগিয়ে গেল জানালার কাছে। পর্দা সরিয়ে আটকে দিল চেয়ার দিয়ে কায়দা করে। তারপর ফিরে এলো টুলের কাছে, নিশানা করল আবার, টেনে দিল ট্রিগার। এবার প্রায় ছুটে এলো দেয়ালের কাছে। ওর গুলি করার ফল কি হয়েছে দেখল। মন্দ নয় বলে অভিনন্দিত করল নিজেকে। ডেস্ক চেয়ারটা সরিয়ে নিয়ে জায়গা মতো রাখছে, এমন সময় বাড়ির হলে উত্তেজিত কণ্ঠের আওয়াজ পেল সে। ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে চট করে চলে এলো বাইরে। সঙ্গে করে নিয়ে এসেছে রিভলভারটা। পর মুহূর্তে আবার ঢুকল ঘরের ভেতর। ভুলে ফেলে গিয়েছিল টর্চ, ছোঁ মেরে সেটা তুলে নিয়েই নিভিয়ে ফেলল, তারপর উধাও হয়ে গেল। কিছুক্ষণ পর বাড়ির বিভিন্ন জায়গা থেকে স্টাডির দিকে ছুটে এলো চারজন মানুষ। একজন রিচার্ড ওয়ারউইকের মা, লম্বা, কর্তৃত্বপরায়ণ এক বুড়ি, পরনে ড্রেসিং গাউন। দেখে কেমন ফ্যাকাশে আর রুগ্ন মনে হচ্ছে তাকে। লাঠিতে ভর দিয়ে হাঁটাচলা করছেন। কি হয়েছে জ্যান? পাজামা পরা নিষ্পাপ চেহারার এক টিনেজ ছেলেকে জিজ্ঞেস করলেন তিনি। ল্যান্ডিংয়ে তার ঠিক পেছনেই আছে ছেলেটা। এই রাত দুপুরে সবাই ছোটাছুটি শুরু করেছে কেন? ফ্ল্যানেলের ড্রেসিং গাউন পরা, ধূসর চুলো আর মাঝবয়সী এক মহিলা হাজির হলো এমন সময়। ওকে বললেন, বেনি, ঘটনা কি? কাছে আছে লরা। মিসেস ওয়ারউইক বলে চললেন, তোমরা কেউ কিছু বলছো না কেন? আকেল গুড়ুম হয়েছে নাকি সবার? লরা, কি হয়েছে? জ্যান, কেউ কি আমাকে বলবে কি হচ্ছে এই বাড়ির ভেতর? বাজি ধরে বলতে পারি কাজটা রিচার্ডের, বলল ছেলেটা। 19-এর কাছাকাছি বয়স ওর, কিন্তু কণ্ঠ শুনলে আর চালচলন দেখলে আরও অল্প বয়সী মনে হয়। রাত বিরেতে আবার গোলাগুলি শুরু করে দিয়েছে। এরপর কিছুটা বিরক্ত হয়ে বলল, ওকে বলে দিও এভাবে গোলাগুলি করে আমাদের ঘুম যাতে আর না ভাঙায়। আমি গভীর ঘুমিয়েছিলাম, মনে হয় বেনিও, ঠিক না বেনি? সাবধান লরা, রিচার্ড কিন্তু ভয়ঙ্কর। বেনি, তুমিও কথাটা মনে রেখো। ল্যান্ডিংয়ের জানালা দিয়ে বাইরে তাকালো লরা। বাইরে ঘন কুয়াশা। স্টাডি রুমের ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে বাইরে কিছুই দেখা যাওয়ার কথা না। এই অবস্থায় কি নিশানা করে গুলি করছে রিচার্ড? আমার মনে হয় কাজটা অসম্ভব। তাছাড়া কেন যেন মনে হচ্ছে একটা চিৎকার শুনলাম আমি। হাসপাতালের নার্সের মতোই সতর্ক আর কর্মচঞ্চল মনে হচ্ছে মিস বেনেট ওরফে বেনিকে এত রাতেও। গায়ে পড়ে পরামর্শ দেওয়ার ঢঙে বলল, তোমারও তো আপসেট হবার কি আছে বুঝলাম না লরা। বরাবরের মতোই গুলি ছুড়ে মজা নিতে চাচ্ছে রিচার্ড, আর কিছু না। তবে আমি কিন্তু কোনো গুলির আওয়াজ শুনিনি। আমার মনে হয় না কোথাও কোনো ঘাপলা হয়েছে। হ্যাঁ, একটা কথা ঠিক যে রিচার্ড খুব স্বার্থপর। আমাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে জানা থাকার পরও কথাটা বলবো আমি ওকে। বলতে বলতে স্টাডির দরজা খুলে ভেতরে ঢুকলো সে। আসলে রিচার্ড, এত রাতে গোলাগুলি করাটা ঠিক হচ্ছে না, আমরা সবাই ঘাবড়ে গেছি। রিচার্ড। লরার পরনে ড্রেসিং গাউন, মিস বেনেটের পেছন পেছন স্টাডিতে ঢুকলো সে। লাইট জ্বালিয়ে সোফার দিকে এগোলো। ওর ঠিক পেছনই আছে জ্যান। মিস বেনেটের দিকে তাকালো ছেলেটা। হুইল চেয়ারে নিথর বসে থাকা রিচার্ড ওয়ারউইককে দেখছে মহিলা। কি হয়েছে বেনি? ঘটনা কি? জিজ্ঞেস করল জ্যান। রিচার্ড। আশ্চর্য রকম শান্ত হয়ে গেছে মিস বেনেটের কণ্ঠ। আত্মহত্যা করেছে।
দেখো দেখো, হুইল চেয়ারের সঙ্গে টেবিলটা দেখালো জ্যান উত্তেজিত ভঙ্গিতে। উধাও হয়ে গেছে রিচার্ডের রিভলভার। কি হচ্ছে? বাইরের বাগান থেকে শোনা গেল একটা জোরালো পুরুষ কণ্ঠ। কোনো সমস্যা? কুলুঙ্গির ছোট্ট জানলাটা দিয়ে বাইরে তাকালো জ্যান। তারপর চিৎকার করে বলল, শোনো, বাইরে কেউ একজন আছে। বাইরে? বলল মিস বেনেট। কে? ফ্রেঞ্চ উইন্ডোর দিকে এগিয়ে গেল সে। পর্দাটা সরাতে যাবে এমন সময় হঠাৎ সেখানে হাজির হলো স্টারকোয়েডার। চমকে উঠে পেছনে সরে গেল মিস বেনেট। ফ্রেঞ্চ উইন্ডো ঠেলে ভেতরে ঢুকে পড়ল স্টারকোয়েডার। কি হয়েছে এখানে? ঘটনা কি? হুইল চেয়ারে নিথর বসে থাকা রিচার্ড ওয়ারউইকের উপর চোখ পড়ল ওর। আরে, লোকটা তো মনে হয় মরে গেছে। ভালো মতো দেখার ভান করল সে। গুলি করা হয়েছে লোকটাকে। সন্দেহের দৃষ্টিতে তাকালো স্টাডি রুমের প্রত্যেকটা মানুষের দিকে। আপনি কে? জানতে চাইল মিস বেনেট। কোত্থেকে এসেছেন? কিছুক্ষণ আগে রাস্তায় গর্তে পড়েছে আমার গাড়ির চাকা, বলল স্টারকোয়েডার। আমি আসলে একটা কাজে এসেছিলাম এখানে। ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলেছি। দুর্ঘটনাটার পর এদিক ওদিক তাকিয়ে আপনাদের বাড়িতেই প্রথমে নজরে পড়ল। সাহায্যের আশায় ঢুকে পড়লাম বাগানে। ভেবেছিলাম একটা ফোন করতে দেওয়ার জন্য রাজি করাতে পারবো আপনাদেরকে। হঠাৎ একটা গুলির শব্দ শুনতে পাই। প্রায় সঙ্গে সঙ্গে কেউ একজন ছুটে আসে আমার দিকে, আর ওর সঙ্গে জোর ধাক্কা খাই আমি। কুয়াশার কারণে সে বোধহয় ঠিক দেখতে পায়নি আমাকে। রিভলভার ধরা হাতটা সামনের দিকে বাড়ালো সে। আমার সঙ্গে ধাক্কা লাগার কারণে লোকটার হাত থেকে এটা পড়ে গেছে। কোন দিকে গেছে সে? জিজ্ঞেস করল মিস বেনেট। কোন দিক থেকে উদয় হয়েছিল সেটাই তো দেখতে পাইনি কুয়াশার কারণে। স্টারকোয়েডারের কণ্ঠে টিটকার সুর। তাহলে কোন দিকে গেছে সেটা দেখব কিভাবে? তাছাড়া আমি তখন ধাক্কা খেয়ে চিৎপটাং। কোনো কিছু দেখার সুযোগ কই? লরাকে ছাড়িয়ে রিচার্ডের নিথর দেহটার দিকে এগিয়ে এলো জ্যান। চিৎকার করে বলল, কেউ একজন গুলি করেছে রিচার্ডকে। দেখে তো তাই মনে হচ্ছে, একমত হলো স্টারকোয়েডার। আমার মনে হয় দেরি না করে পুলিশে খবর দেওয়া উচিত আপনাদের। হুইল চেয়ারের সঙ্গে টেবিলটার উপর রিভলভারটা নামিয়ে রাখল সে। তারপর একটা গ্লাসে ব্র্যান্ডি ঢালল। রিচার্ডকে দেখিয়ে বলল, কে এলো? আমার স্বামী, ভাবলেশীন গলায় বলল লরা। ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল সোফায়। ব্র্যান্ডির গ্লাসে চুমুক দিতে গিয়েও দিল না স্টারকোয়েডার, বরং এগিয়ে গিয়ে সেটা বাড়িয়ে ধরল লরার দিকে। সহানুভূতির সুরে বলল, নিন খান। স্বামীকে হারিয়েছেন, আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি আমি। ওর হাত থেকে গ্লাসটা নিল লরা। মেয়েটা ছাড়া কেউ দেখতে পাচ্ছে না স্টারকোয়েডারের চেহারা। ব্যাপারটা বোঝার পর একটুখানি হাসল স্টারকোয়েডার। লরাকে বুঝিয়ে দিতে চাইল অন্তত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আর কোনো ঝামেলা নেই। ঘুরল সে। মাথা থেকে খুলে আর্ম চেয়ারে ছুঁড়ে ফেলল ওর হ্যাট। তারপর হঠাৎ করেই বুঝতে পারল রিচার্ড ওয়ারউইকের নিথর দেহটার উপর ঝুঁকতে যাচ্ছে মিস বেনেট। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে এগোলো সামনের দিকে। না না ম্যাডাম, কিছু স্পর্শ করবেন না দয়া করে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা হত্যাকাণ্ড, এবং সত্যি যদি তাই হয় তাহলে কোনো কিছু স্পর্শ করা যাবে না। সোজা হলো মিস বেনেট। আস্তে আস্তে সরে গেল হুইল চেয়ার থেকে কিছুটা দূরে। কেমন যেন আতঙ্কিত মনে হচ্ছে ওকে। খুন? না, হতেই পারে না। এতক্ষণ স্টাডির দরজার কাছে দাঁড়িয়েছিলেন রিচার্ডের মা। এবার ধীরে ধীরে ভেতরে ঢুকলেন তিনি। কাছে এলেন। কি হয়েছে? গুলি করা হয়েছে রিচার্ডকে। যেন মজার কোনো ঘটনা ঘটেছে এমনভাবে বলল জ্যান। গুলি করা হয়েছে রিচার্ডকে, মরে গেছে সে। চুপ করো জ্যান, মিস বেনেটের কণ্ঠে আদেশের সুর। কি বললে? যেন শুনেও শোনেননি মিসেস ওয়ারউইক। কি বললে তুমি? লোকটা বলছে। ইঙ্গিতে স্টারকোয়েডারকে দেখালো বেনি। খুন করা হয়েছে রিচার্ডকে। সন্তান যত খারাপই হোক না কেন, পৃথিবীর প্রত্যেক মার কাছে সে নারী ছেঁড়া ধন। তাই মিসেস ওয়ারউইক যেন হতভম্ব হয়ে গেছেন কথাটা শুনে। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। ঠোঁট দুটো কাঁপছে তার। কোনো রকমে ফিসফিস করে শুধু বলতে পারলেন, রিচার্ড। এগিয়ে গিয়ে লাশের উপর কিছুটা ঝুঁকল জ্যান। দেখো, দেখে যাও। ওর খুশি যেন বাঁধ মানছে না। রিচার্ডের চেস্ট পকেটে কি যেন এক টুকরো কাগজ মনে হয়। কি যেন লিখে রেখে গেছে কেউ। কাগজের টুকরোটা নেয়ার জন্য হাত বাড়িয়ে দিল সে। থামো, জোর ধমক দিল স্টারকোয়েডার। কিচ্ছু ধরবে না বলছি। আর যাই করো, লাশের গায়ে হাত দেওয়া যাবে না। হুইল চেয়ারের দিকে এগিয়ে গেল সে। ঝুঁকল লাশের ওপর।
চেস্ট পকেটে থাকা কাগজের টুকরোটা দেখল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে কিন্তু উচ্চস্বরে পড়ল, 15 মে মূল্য পরিশোধ। হ্যাঁ ঈশ্বর! আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে মিস বেনেট। চেহারা দেখে ভীষণ আতঙ্কিত মনে হচ্ছে ওকে। ভয়ঙ্কর কিছু দেখতে পেয়েছে যেন, অথবা ভয়ঙ্কর কিছু মনে পড়ে গেছে হয়তো। আড়াল নেয়ার জন্য সোফাটাকেই একমাত্র উপায় বলে মনে করছে সে। ম্যাকগ্রেগর! চট করে উঠে দাঁড়ালো লরা। ভ্রু কোচকালেন মিসেস ওয়ারউইক। ম্যাকগ্রেগর মানে ওই বাচ্চাটার বাবা যাকে গাড়ি চাপা দিয়েছিল রিচার্ড? হ্যাঁ, ম্যাকগ্রেগর, বিড়বিড় করে বলল লরা। এগিয়ে গিয়ে আর্ম চেয়ারে বসে পড়ল সে। লাশের উপর আবার ঝুঁকে পড়ল জ্যান। দেখো দেখো, লোকটা একটা পত্রিকা কেটে কেটে অক্ষরগুলো বসিয়েছে। টুকরোটা নেয়ার জন্য আবারও হাত বাড়িয়ে দিল সে। কোনো কিছু ধরতে নিষেধ করলাম না? আবারও খেকিয়ে উঠল স্টারকোয়েডার। যা করার পুলিশই করবে, এবং সেটা ওদেরকেই করতে দেওয়া উচিত। টেলিফোনের দিকে এগিয়ে গেল সে। ফোন করব? না, যথেষ্ট স্বাভাবিক গলায় বললেন মিসেস ওয়ারউইক। মনে হচ্ছে নিজেকে কিছুটা হলেও সামলে নিয়েছেন তিনি। আমি করব। পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নিলেন নিজের হাতে। এগিয়ে গেলেন টেলিফোনটার দিকে, ডায়াল করতে শুরু করলেন। উত্তেজিত ভঙ্গিতে টুলটার দিকে এগিয়ে এলো জ্যান, বসে পড়ল সেটার উপর। মিস বেনেটকে জিজ্ঞেস করল, যে লোকটা পালিয়ে গেছে সেই কি তাহলে? ছেলেটাকে কথা বলতে নিষেধ করল বেনি। এটা কি পুলিশ স্টেশন? শোনা গেল মিসেস ওয়ারউইকের স্পষ্ট কণ্ঠ। মিস্টার রিচার্ড ওয়ারউইকের বাড়ি, মানে ক্যাসেল হাউস থেকে বলছি। কিছুক্ষণ আগে মৃত অবস্থায় পাওয়া গেছে মিস্টার ওয়ারউইককে। গুলি করা হয়েছে ওকে। কিছুক্ষণের নীরবতা। সম্ভবত ফোনের ও প্রান্ত থেকে কিছু একটা জিজ্ঞেস করা হচ্ছে। না, জবাবে বললেন মিসেস ওয়ারউইক। এক আগন্তুক খুঁজে পেয়েছে ওকে। আবারও নীরবতা। পরিচয়? লোকটা কে জানি না আমরা কেউই, তবে সে বলছে ওর গাড়ি নাকি একটা দুর্ঘটনায় পড়েছে। সাহায্য চাওয়ার জন্য এই বাড়ির দিকে আসছিল সে। নীরবতা। ঠিক আছে, বলবো ওকে। আবার নীরবতা। ঠিক আছে, ফোন করব সরাইখানায়। আবার নীরবতা। এখানকার কাজ শেষ হলে আপনারা একটু কষ্ট করে একটা গাড়িতে ওখানে পৌঁছে দিতে পারবেন লোকটাকে? আবারও নীরবতা। ঠিক আছে, রাখছি তাহলে। রিসিভার নামিয়ে রেখে স্টাডির নীরব শ্রোতাদের দিকে ঘুরলেন মিসেস ওয়ারউইক। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির বিখ্যাত থ্রিলার উপন্যাস দ্য আনএক্সপেক্টেড গেস্ট। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।